ইনি না থাকলে নিশ্চিত আজ ভারতের জনসংখ্যা 200 কোটি ছাড়িয়ে যেত। আর যদি তিনি থাকতেন হয়তো ভারত ডেভেলপমেন্টের দিকে আজকের থেকে 50 বছর এগিয়ে যেত। আপনারা জানলে আশ্চর্য হবেন যে এখন প্রতিটি মধ্যবিত্ত ভারতীয় স্বপ্ন মারুতি গাড়ি। এই মারুতি কোম্পানির ভিত্তি তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী। আমাদের প্রজন্মের অনেকেই এই সঞ্জয় গান্ধীর বিষয়ে ভালোভাবে পরিচিত নন, কিন্তু একমাত্র তাকেই বলা হয় ভারতীয় রাজনীতির দি ম্যান অফ অ্যাকশন। তিনি কথা কম বলতেন, কিন্তু যেটা বলতেন সেটা করেই ছাড়তেন। তবে দুর্ভাগ্যজনকভাবে মাত্র 33 বছর বয়সে তার মৃত্যু হয়, আর সেই সঙ্গে ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ এক অন্য দিকে মোড় নেয়। এই ভিডিওর মাধ্যমে আপনি সঞ্জয় গান্ধী এবং তার সাথে জড়িত ভারতীয় রাজনীতির অনেক অজানা তথ্য জানতে পারবেন। আর সঞ্জয় গান্ধীকে নিয়ে রিসার্চ করার সময় দুটি শকিং ফ্যাক্ট দেখা যায়। প্রথমটি হলো সঞ্জয় একবার তার মা মানে ইন্দিরা গান্ধীর গালে চড় মেরেছিলেন, এবং দ্বিতীয়টি হলো সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীর বৈধ সন্তান ছিলেন না, মানে ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী তার বায়োলজিক্যাল ফাদার নন, তার আসল পিতা হলেন এই ব্যক্তিটি। এখন প্রশ্ন হলো এই সব গুজবের পিছনে আদৌ কোনো সত্যতা আছে কিনা। সেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে আজকের এই পর্বে। আপনারা আমাদের সাথে থাকুন। রাজীব গান্ধীর জন্মের 2 বছর পর 1946 সালের 14ই ডিসেম্বর সঞ্জয় গান্ধীর জন্ম হয়। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় দিল্লিতে, তারপর সেখান থেকে তাকে পাঠানো হয় দেরাদুনে। ছাত্র হিসাবে সঞ্জয় ছিলেন অতি সাধারণ, তবে ছোটবেলা থেকেই মেকানিক্সের প্রতি তার আগ্রহ ও জ্ঞান দুটোই ছিল। ইন্দিরা গান্ধীর বাড়িতে সঞ্জয় গান্ধীর একটা স্পেশাল ঘর ছিল, সেখানে তিনি যন্ত্রপাতি নিয়ে রিসার্চ করতেন। তিনি স্কুল জীবন শেষ করে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পড়তে সুইজারল্যান্ডে পাড়ি দেন, তারপর সেখান থেকে চলে যান লন্ডনে। লন্ডনে সঞ্জয় গান্ধী রোলস রয়েস কোম্পানিতে বছর 3 ট্রেনিং নেন। সেখানে থাকার সময় সঞ্জয় প্লেন চালানো শিখে নেন, পাইলটের লাইসেন্সও পেয়ে যান খুব তাড়াতাড়ি। বিদেশ থেকে ফিরে সঞ্জয় লক্ষ্য করেন যে ইউরোপ আর আমেরিকার মতো আমাদের দেশে সাধারণ জনগণের নিজস্ব কোনো গাড়ি নেই। সে সময় গাড়ি বলতে ছিল হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসেডার, যেগুলো নেতামন্ত্রীরা ব্যবহার করত, আর ধনী ব্যক্তিদের লাক্সারি কারগুলো বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসতো। আর এই সব দেখে সঞ্জয়ের মাথায় আসে জনতা কার, অর্থাৎ জনগণের গাড়ি। তিনি তার এই আইডিয়ার কথা মাকে জানান। এই প্রস্তাবটি ইন্দিরা গান্ধীর খুব পছন্দ হয়, কারণ এতে দেশের মধ্যবিত্ত মানুষের গাড়ি চড়ার স্বপ্ন পূরণ হবে। দ্বিতীয়ত, শিল্পায়নের দিকে এগোলে দেশের রাজস্ব বাড়বে এবং সেই সঙ্গে বিরাট সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। তো সেই মতো 1974 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতে নিজস্ব একটি কার ম্যানুফ্যাকচারিং সংস্থা তৈরি করা হয়। সঞ্জয় হন তার ম্যানেজিং ডিরেক্টর। কোম্পানির নাম রাখা হয় মারুতি মোটরস লিমিটেড। এই মারুতি নামকরণের পিছনে একটি গল্প আছে। বজরংবলীর পিতা পবনদেবের অপর নাম মারুত। মারুতের পুত্র বলেই বজরংবলীকে বলা হয় মারুতি। সুতরাং বুঝতেই পারছেন মারুতি একটি পৌরাণিক নাম। সঞ্জয় গান্ধী অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। সুতির পাঞ্জাবি আর কোলাপুরি চপ্পল ছাড়া অন্য কিছুই পরতেন না। কোনো রকম নেশা তার মধ্যে ছিল না। মদ্যপান, ধূমপান, এমনকি পান খাওয়াকেও তিনি অপছন্দ করতেন। তার শখ ছিল দুটো, প্লেন ওড়ানো আর গাড়ি চালানো। তিনি খুব জোরে গাড়ি চালাতেন, বেপরোয়াভাবে অন্য গাড়িকে পাশ কাটাতেন। শুধু তাই নয়, প্লেন নিয়ে আকাশে ডিগবাজিও খেতেন। আসলে সঞ্জয় গতিকে খুব ভালোবাসতেন। গতি মানেই পবনপুত্র হনুমান, তাই হনুমানজির নামেই কোম্পানির নাম রাখা হয় মারুতি। যাই হোক, দিল্লির গোলাবিবাগে মারুতির একটা কারখানা তৈরি করা হয়, কিন্তু সে সময় সরকার বেশ কিছু সমস্যার মুখোমুখি হওয়ার কারণে মারুতি প্রজেক্ট হিমঘরে চলে যায়। তবে সঞ্জয়ের সেই স্বপ্ন বাস্তবায়িত হয় তার মৃত্যুর 3 বছর বাদে। 1983 সালে জাপানি সংস্থা সুজুকি মারুতির সঙ্গে কোল্যাব করে মার্কেটে লঞ্চ করে মারুতি কোম্পানির প্রথম গাড়ি মারুতি 800। 70-এর দশকে মারুতি প্রজেক্ট বন্ধ হয়ে যাবার পর ইন্দিরা গান্ধী সঞ্জয়কে রাজনীতিতে টেনে নেন, কারণ বড় ছেলে রাজীবের পলিটিক্সের প্রতি কোনো আগ্রহ ছিল না। তাছাড়া তিনি ছিলেন জেন্টলম্যান, আর অপরদিকে সঞ্জয় ছিলেন সাহসী, আক্রামক আর যে কোনো ঝুঁকি নিতে তৎপর। সেই সঙ্গে দাদার মতো শান্ত ও সৌম্য স্বভাবের। এই সব গুণগুলো ছিল বড় নেতা হবার লক্ষণ, আর হলোও ঠিক তাই। অল্প দিনের মধ্যে তার মাকে পুরো কবজা করে ফেলেন। পরিস্থিতি এমন হলো যে ইন্দিরা গান্ধীকে সামনে রেখে পিছন থেকে তিনিই সরকার চালাতে লাগলেন।
যদিও সঞ্জয় তখনও অবধি কোনো ভোটে জিতে জনপ্রতিনিধি হননি বা অফিসিয়ালি কংগ্রেস পার্টির কোনো পদেও থাকেননি, সঞ্জয়ের পরামর্শে কেন্দ্র সরকার সেই সময়ে এমন কতগুলো স্কিম নিয়ে এসেছিল যেগুলো আজও প্রাসঙ্গিক। পরিবার পরিকল্পনা কর্মসূচি, নগর উন্নয়ন প্রকল্প, শিল্পায়ন, যুব সমাজকে অগ্রাধিকার, বৃক্ষরোপণ কর্মসূচি আর স্বচ্ছ ভারত অভিযান। তবে এই সমস্ত প্রকল্পগুলি বাস্তবায়িত করতে সে সময় কংগ্রেস সরকার যে পদ্ধতি অবলম্বন করেছিল তা নিয়ে আজও সমালোচনা হয়। ইন্দিরা গান্ধীর আমলে সবচেয়ে বেশি যে জিনিসটাকে ক্রিটিসাইজ করা হয় সেটা হলো এমার্জেন্সি। ভারতের রাজনীতির বিভীষিকাময় অধ্যায় এই ইমার্জেন্সি ছিল সঞ্জয়ের মস্তিষ্ক প্রসূত। তার নির্দেশে সেই সময় বিরোধী দলের শত শত নেতাকে জেলে পোড়া হয়েছিল। আর ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইনের সময় বহু মানুষকে সরকারের ভুল নীতির খেসারত দিতে হয়েছিল। বিষয়টা খুলে বলি, আপনারা অনেকেই জানেন সে সময় লোকেদের কম করে 7-8টা করে ছেলে মেয়ে হতো। সঞ্জয় দেখলেন এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন জনবিস্ফোরণ ঘটবে। এই বিপুল জনসংখ্যাই দেশের উন্নয়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে। তাই অবিলম্বে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মহিলাদের লাইকেশন অপারেশন তখন আমাদের দেশে আসেনি, তখন ছেলেদের নসবন্দির চল ছিল। নির্বীজ করানোর জন্য সরকার ব্যাপক প্রচার অভিযান চালায়। মানুষকে এর গুরুত্ব বোঝাবার জন্য জায়গায় জায়গায় ক্যাম্প খোলা হয়, যার ফলে বহু সচেতন লোক স্বেচ্ছায় নিজেদের অপারেশন করিয়ে নেন। সব কিছুই ঠিকঠাক ছিল। বিপত্তিটা হলো তখন যখন স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের একটি নির্দিষ্ট সংখ্যক কোটা দিয়ে দেওয়া হলো, মানে তাদেরকে বলে দেওয়া হলো এই সপ্তাহে তোমাদের এত সংখ্যক লোককে নির্বীজ করতে হবে। এইবার কি হলো, তারা যখন কোটা পূরণ করতে অসমর্থ হতো তখন তারা যাকে তাকে ধরে অপারেশন করে সংখ্যাটা মেকআপ দিয়ে দিত। যেখানে 16 বছরের কিশোর থেকে 70 বছরের বৃদ্ধ কাউকে ছাড়া হতো না। এই সমস্ত অসৎ অফিসারদের কারণে সেই সময় বহু মানুষের জীবনকে শেষ করে দেওয়া হয়। তবে এটা ঠিক, সরকার নির্বীজকরণ কর্মসূচিতে জোর দিয়েছিল বলেই দেশের জনসংখ্যা বৃদ্ধির গ্রাফটা অনেকটাই নিচে নেমে যায়। রিপোর্টের অনুসারে সেই সময় সারা দেশে প্রায় 60 লক্ষ মানুষকে নির্বীজ করা হয়েছিল। এইবার 1976 সালের একটি ঘটনার কথা বলি। দেশে তখন এমার্জেন্সি চলছে। একদিন সঞ্জয় যুব কংগ্রেসের নেত্রী রুকসানা সুলতানকে সঙ্গে নিয়ে লালকেল্লা ঘুরতে যান। আপনাদেরকে জানিয়ে দিই, এই রুকসানা সুলতান হলেন অভিনেত্রী অমৃতা সিংয়ের মা, মানে সাইফ আলী খানের প্রথম পক্ষের শাশুড়ি। শোনা যায় বিবাহিত রুকসানার সাথে সঞ্জয়ের অ্যাফেয়ার ছিল। সে যাই হোক, সে সময় লালকেল্লার প্রধান ফটকের সামনে একটি বিরাট বড় বস্তি ছিল। এটা রুকসানা সুলতানের অপছন্দ হয়, তো রুকসানাকে খুশি করার জন্য সঞ্জয় বস্তি উচ্ছেদের নির্দেশ দেন। কিন্তু বস্তিবাসীরা কোনো কিছুর বিনিময়ে সেখান থেকে সরতে রাজি ছিলেন না। তাই 1976 সালের 18 এপ্রিল 15টি বুলডোজার দিয়ে দিল্লি পুলিশ পুরো বস্তিটাকে ভেঙে গুড়িয়ে দেয়। উত্তেজিত জনতাকে সেখান থেকে তাড়াবার জন্য পুলিশ লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাস সব কিছুই প্রয়োগ করে। কিন্তু তা সত্ত্বেও যখন তাদের সেখান থেকে সরানো গেল না, তখন পুলিশ গুলি চালিয়ে দেয়। এতে 20 জন মানুষ মারা যায়। সঞ্জয় গান্ধীর আর একটা জেদের উদাহরণ হলো, একবার কিশোর কুমার কংগ্রেস পার্টির কোনো এক প্রোগ্রামে গান গাইতে অস্বীকার করেন। এর বদলা নিতে সঞ্জয় অল ইন্ডিয়া রেডিওতে কিশোর কুমারের গান বাজানো বন্ধ করে দেন। দেশে এমার্জেন্সি এনে এই সমস্ত গাজওয়ারি কর্মকাণ্ড ঘটানোর জন্য ইন্দিরা গান্ধীর সরকারের উপর মানুষের ক্ষোভ তৈরি হয়, যার পরিণাম হলো এমার্জেন্সি উঠে যাওয়ার পর 1977 সালে যখন লোকসভার ভোট হয় তখন কংগ্রেস পার্টির ভরাডুবি হয়। ক্ষমতায় আসে জনতা দল আর প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। সেই ভোটে উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন সঞ্জয় গান্ধী। তিনিও হেরে যান। নির্বাচনে হারের পর সঞ্জয়ের মানসিক পরিবর্তন হয়। ততদিনে তিনি রাজনীতির মারপ্যাচ রপ্ত করে ফেলেন। বাইরে থেকে কলকাঠি নেড়ে তিনি কিছুদিনের মধ্যে জনতা দলের সরকারকে ভেঙে দেন। তার নেতৃত্বে 1980 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস 8টি রাজ্যে জয়লাভ করে। ওই বছরেই লোকসভা ভোটে কংগ্রেস পার্টি 377টি সিট নিয়ে পুনরায় কেন্দ্রে ক্ষমতা লাভ করে। গতবারের ভোটে আমেঠি থেকে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন সঞ্জয়। এইবার তিনিও বিপুল ভোটে জয়লাভ করে সংসদ হন। কংগ্রেস পার্টির এই বিরাট সাফল্যের পর এটা প্রমাণিত হয়ে যায় সঞ্জয় ইন্দিরা গান্ধীর যোগ্য উত্তরসূরি। দেশের ভবিষ্যৎ এখন তার হাতে। কিন্তু কয়েক মাস পরেই এসে যায় সেই ভয়ানক দিন।
1980 সালের 23শে জুন ওই দিন সকাল 8টার সময় যখন তিনি একটি প্রাইভেট প্লেন নিয়ে আকাশে স্ট্যান্ড করছিলেন, তখন হঠাৎ করে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর তার প্লেনটি সোজা মাটিতে এসে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান সঞ্জয় গান্ধী আর তার সঙ্গী সুভাষ সাক্সেনা। আপাত দৃষ্টিতে এটা একটা দুর্ঘটনা বলে মনে হতে পারে, তবে রাজনৈতিক মহলের দাবি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। এখন আমি এই ভিডিওতে সেই গুজবগুলোর কথা বলি। প্রথম গুজবটি হলো মায়ের গালে ছেলের চড়। আমেরিকার সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টের বিশিষ্ট সাংবাদিক লুইস সিমন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে এমার্জেন্সির সময় সঞ্জয় একবার তার মা ইন্দিরা গান্ধীর গালে চড় মেরেছিলেন, কিন্তু কেন সঞ্জয় এ কাজ করেছিলেন লুইস সেটা পরিষ্কার করে বলেননি। তিনি বলেন, আমি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এটা শুনেছি যে কোনো একটা বিষয় নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় আর রাগের মাথায় সঞ্জয় মায়ের গালে চড় কষিয়ে দেয়। সাংবাদিক সাগরিকা ঘোষ বলেন, এটা লুইস সিমনের বানানো গল্প ছাড়া আর কিছুই নয়। এমার্জেন্সির সময় সমস্ত বিদেশি সাংবাদিকদের ভারত থেকে বের করে দেওয়া হয়। এতে সিমন ইন্দিরা গান্ধীর উপর ক্ষিপ্ত হন, তাই তিনি মিথ্যেটা রটিয়েছিলেন। দ্বিতীয় আর মারাত্মক গুজবটি হলো সঞ্জয় গান্ধীর পিতৃ পরিচয় নিয়ে। আপনি যদি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি দেখতে পাবেন অনেক জায়গায় দাবি করা হচ্ছে ইন্দিরার স্বামী ফিরোজ গান্ধী সঞ্জয়ের জন্মদাতা পিতা নন। রাজীব গান্ধীর জন্মের পর স্বামীর সাথে ইন্দিরার সম্পর্ক খারাপ হতে শুরু করে। তখন মোহাম্মদ ইউনুস খান নামে এক ব্যক্তির সাথে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। মোহাম্মদ ইউনুস ছিলেন নেহরু সরকারের একজন ডিপ্লোম্যাট। সঞ্জয় আসলে ইউনুস খানের সন্তান। এই কারণেই সঞ্জয় আর মেনকার বিয়েটা ইউনুস খানের বাড়িতে হয়েছিল এবং সম্পূর্ণ ইসলামিক রীতিনীতি মেনে হয়। কিন্তু দেখুন, আমি বারবার করে বলছি, এটা সত্যি কি মিথ্যে আমার জানা নেই। সোর্সগুলো এমনটাই দাবি করে। আমরা শুধু এতটুকুই বলতে পারি, সঞ্জয় গান্ধীর মতো আক্রামক দূরদর্শী চরিত্র ভারতের রাজনীতিতে দু একজনই আছে। গণতন্ত্রের নাটকীয়তায় তার বিশ্বাস ছিল না। তিনি বলতেন সাধারণ মানুষের পক্ষে যেটা কল্যাণকর সেটাই সরকারের পলিসি হওয়া উচিত। তাতে যদি দেশে 35 বছর এমার্জেন্সি থাকে তাও ভালো। এটা সঞ্জয় গান্ধীর মধ্যে একরকম স্বৈরাচারী মনোভাব ছিল। সরকারি সচিবদের গালাগালি থেকে চড় থাপ্পড় মারা পর্যন্ত সব রকম অভিযোগ তার বিরুদ্ধে আছে। কিন্তু তবুও এটা মানতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন তিনি দেখেছিলেন তার আকস্মিক মৃত্যুর কারণে, যেটা বাস্তবায়িত হয়নি। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। নমস্কার।